This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কয়লা পাচার মামলায় আজ আসানসোল আদালতে চার্জ গঠন। তার 24 ঘন্টা আগে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই এর। আগে এই মামলায় দুটি চার্জশিট জমা পড়েছে, যাতে 43 জনের নাম রয়েছে। মঙ্গলবার যে চার্জশিট জমা পড়েছে তাতে নাম রয়েছে 7 জনের। তার মধ্যে চার্জশিটের নামে রয়েছে বিনয় মিশ্র, যে এখনো ধরাছোঁয়ার বাইরে, আর নতুন চার্জশিটের নাম থাকা কয়লা কারবারি মোহাম্মদ শাকিল এবং তারকেশ্বর রায়কে এখনো গ্রেপ্তার করেনি সিবিআই। এছাড়াও ইসিএল এর জেনারেল ম্যানেজার অমিত কুমার ধর ও নরেশ কুমার সাহার নামও রয়েছে। সিবিআই এর দাবি, এই 7 জনের সঙ্গে কয়লা মাফিয়া সিন্ডিকেটের যোগ রয়েছে। টাকা পয়সা লেনদেনে অভিযুক্তদের সক্রিয় ভূমিকা ছিল দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। শিলিগুড়িতে প্রোটোকল না মানার অভিযোগ, ক্ষুব্ধ রাজ্যপাল। স্বাগত জানানোর সময় মানা হয়নি প্রোটোকল, অভিযোগ রাজ্যপালের। প্রোটোকল মানেননি জেলা শাসক, পুলিশ কমিশনার, অভিযোগ বোসের। প্রশাসনের কাছে এর ব্যাখ্যা চেয়ে চিঠি রাজ্যপালের। আরও একবার আপনাদের জানিয়ে দিই, ক্ষুব্ধ রাজ্যপাল। শিলিগুড়িতে প্রোটোকল না মানার অভিযোগ, স্বাগত জানানোর সময় মানা হয়নি প্রোটোকল, অভিযোগ রাজ্যপালের। সহকর্মী দীক্ষা ভূঁইয়া রয়েছেন। দীক্ষা, রাজ্যপাল কেন ক্ষুব্ধ, কি প্রোটোকল মানা হয়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন? দেখো, গতকাল আমরা সকালবেলাতেই দেখেছিলাম রাজ্যপাল পরশুই জানিয়ে দিয়েছিলেন তিনি দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে যাবেন এবং সেখান থেকে তিনি কোচবিহার বা চৌড়ায় যেতে পারেন। যদিও তিনি কোচবিহার বা কোচবিহার যাননি, সরাসরি তিনি শিলিগুড়ির একটি সরকারি গেস্ট হাউসে উঠেছিলেন। কিন্তু প্রোটোকল অনুযায়ী সাধারণত যখন রাজ্যপাল কোথাও যান, সেখানে পুলিশ সুপার বা জেলা শাসককে বা অর্থাৎ উচ্চপদস্থ কোনো আধিকারিকদের সেখানে থাকতে হয়। কিন্তু গতকাল যে ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে উচ্চপদস্থ পুলিশেরও যেমন কোনো উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন না, তেমনি জেলা শাসক উপস্থিত ছিলেন না। এবং তার রাজ্যপাল কিন্তু আজকে একটা চিঠি পাঠিয়েছেন প্রশাসনের কাছে, কেন প্রোটোকল মানা হয়নি, কেন কোনো উচ্চপদস্থ কর্তারা হাজির ছিলেন না তাকে স্বাগত জানানোর সময়। দীক্ষা, তোমাকে ধন্যবাদ। বিলের খসড়ায় সর্বোচ্চ সাজা হিসাবে মৃত্যুদণ্ডের কথা ছিল না। 2019 সালে বিধানসভায় পাশ হওয়া গণপিটুনি সংক্রান্ত বিলে সই না করা নিয়ে জবাব দিলেন রাজ্যপাল। বিলটির বিষয়ে রাজ্য সরকারের কাছে কিছু ব্যাখ্যা চাওয়া হয়, সেই ব্যাখ্যা এখনো রাজ্যের তরফ থেকে মেলেনি। দাবি সিভি আনন্দ বোসের। বিলের খসড়ায় সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের কথা না থাকলেও বিধানসভায় পাশ হওয়া বিলে তা ছিল। এটা কোনো মুদ্রণের ভুল হতে পারে না। এক্স হ্যান্ডেলে পোস্ট রাজ্যপালের। বিলে সই না হওয়ায় তা আইনে পরিণত করা যায়নি বলে জানান বিধানসভা স্পিকার। এগুলো বন্ধ করার একটা উপায় ছিল, যে সরকার যে বিল এনেছিলেন তার এবং তাতে যে শাস্তির বিধান ছিল, কোনো লোক মারা গেলে পরে তার মৃত্যুদণ্ড পর্যন্ত ছিল, কিন্তু সেই বিলটা আমরা এনফোর্স করতে পারিনি। যদিও এই বিলটা আমরা রাজ্যপালের কাছে 3 সেপ্টেম্বর 2019 সালে পাঠিয়েছি, তার সত্ত্বেও অনুমোদন আসেনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আজকের দিনে বিশেষ করে যখন কেন্দ্রীয় সরকার নতুন আইন প্রণয়ন করে এর সাজাটা বাড়াবার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গে এর অনেক আগে 5 বছর আগে এটা উপলব্ধি করতে পেরেছিল পশ্চিমবঙ্গ সরকার, এবং তারা সেই বিলটা ওইভাবে এনেছিলেন 2019 সালে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপালের মামলার শুনানি আজ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সিভি আনন্দ বোস। রাজভবনের শ্লীলতাহানির অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে মানহানির মামলা রাজ্যপালের। আমার আত্মসম্মান নিয়ে যিনি প্রশ্ন তুলবেন তাকে ভুগতে হবে, শিলিগুড়িতে এসে হুঙ্কার রাজ্যপালের। Anyone who attacks my self-respect will have to suffer. She is the accused now. I treat her as an accused as far as this is concerned. As Chief Minister, that's a professional relation. She is my constitutional colleague. I'll treat her accordingly. But as far as hurting my self-respect is concerned, she is the accused against whom I have filed defamation suit. Let the court decide. রাজ্যপালকে পাল্টা আক্রমণ করতে ছাড়েন তৃণমূল শিবির। কি বলেছেন তৃণমূল নেতা শান্তনু সেন, শোনাবো। মানহানির মামলা কে করে? যার নিজের মান থাকে, সম্মান থাকে, তিনি মানহানির মামলা করেন। আজকে রাজ্যের সাংবিধানিক প্রধান বিজেপির পদলেহন করতে করতে নিজের মান সম্মান গঙ্গা জলে বিসর্জন দিয়েছেন। এবং শুধু তাই না, যার নিজের দপ্তরের কর্মরতা মহিলা, তার বিরুদ্ধে দুবার যৌন নির্যাতনের অভিযোগ করে হেয়ার স্ট্রিট থানায় কমপ্লেন দাখিল করেছে, যার বিরুদ্ধে ওড়িশার নৃত্যশিল্পী দিল্লির হোটেলে ধর্ষণের অভিযোগ করেন, তার আবার নাকি মান সম্মান, তিনি মানহানির মামলা কার বিরুদ্ধে করছেন? যার আমলে এই রাজ্যে নারীরা সারা দেশের মধ্যে সবথেকে বেশি সুরক্ষিত,
যিনি নারী সশক্তিকরণের জন্য সারা দেশের মধ্যে সবথেকে বেশি কাজ করেছেন, তার বিরুদ্ধে মানহানির মামলা করছেন যিনি যৌন নির্যাতনে অভিযুক্ত, তিনি ধর্ষণে অভিযুক্ত। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। গুজবের জেরে ছাড়াছাড়ি, প্রায় 7 দিন পর মায়ের কোলে ফিরল শিশু। বিরাটিতে শিশুচোর সন্দেহে মায়ের থেকে ছিনিয়ে নেওয়া হয় সন্তানকে। পরে মহিলাকে ছাড়া হলো, সন্তান ছিল বারাসাতের হোমে। সন্তানকে ফিরে পেয়ে স্বস্তিতে পরিবার। ঠিক কি হয়েছিল সেদিন? পুলিশ সূত্রের খবর, এনআরএস হাসপাতাল থেকে ওষুধ আনতে কোলের শিশুকে নিয়ে শিয়ালদাগামী ট্রেনে উঠেছিলেন মহিলা। শিশু কান্নাকাটি শুরু করলে তাকে আঁচল ও ব্যাগ দিয়ে ঢেকে রাখেন। তাতেই সন্দেহ হয় অন্য যাত্রীদের। মাকেই ছেলে ধরার সন্দেহে শিশুটিকে ছিনিয়ে নেওয়া হয়। এই সেই বাচ্চা যাকে নিয়ে মা হাসপাতালে যাচ্ছিলেন। ট্রেনে করে শিয়ালদা যাওয়ার পথে কিছু লেডিস কম্পার্টমেন্টের মহিলার মনে হয়েছিল যে এর মা আসলে বাচ্চা চোর। চাইল্ড লাইন থেকে তার মায়ের কাছে এই বাচ্চা তুলে দেওয়া হয়েছে। আসলে তার মায়ের গায়ে নোংরা জামাকাপড় ছিল, ময়লা জামাকাপড় ছিল, সেই কারণেই কিছু মহিলার এরকম মনে হওয়া। আর তার ফলে যেটা হয়েছিল, এই দুধের শিশু চলে গেছিল আইনি জটিলতায় চাইল্ড লাইনে। প্রায় 7 দিন পর মা তার বাচ্চাকে ফিরে পেলেন। এখন মন ভালো? হ্যাঁ? যে সমস্ত মানুষজন না জেনে না বুঝে একজন মাকে ছেলে ধরা তকমা দিয়ে তার বাচ্চাকে তার কাছ থেকে দূরে পাঠিয়ে দিলেন, সেই সব মানুষজন তারা কি কখনো নিজেদেরকে ক্ষমা করতে পারবেন? আমার ঘরে যেরকম ভাইপো আছে, ওর যেরকম কষ্ট হয় ওরকমই কষ্ট হচ্ছিল। কালকেও তো দিচ্ছিল না, তাও তো আমরা জোর জবরদস্তি করে নিয়ে এসেছি ওর ছেলেটাকে। কতটা কষ্ট বেদনাদায়ক সে একজন মা সন্তানও বুঝতে পারে। একটা দুধের শিশু তার মাকে ছাড়া 7 দিন চলে গেল। খুশি এখন বাচ্চাটা এসে গেছে। অবশ্যই কষ্ট হচ্ছিল, তো এখন খুশি। টেনশন, একটা বাচ্চা ছাড়া মা থাকতে পারে, আর বাচ্চারা দুটি বাচ্চা, তারও তো কষ্ট হচ্ছে। এলাকার মানুষজন এতেই খুশি যে তার মা বাচ্চাকে ফিরে পেয়েছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।